গোলাপের পাপড়ি এত কম কেন? আর চন্দন কোথায়? শাহেনশাহর পছন্দের সুগন্ধির গন্ধ পাচ্ছি না কেন? যাও এক্ষুনি গিয়ে এগুলোর বন্দোবস্ত করো। আমি নিজের খেয়ালে এতটাই ব্যস্ত ছিলাম যে এইসব দিকে নজরই দেওয়া হয়নি। সেজন্যই তো বেগমরা থাকে, যাতে শহরে সব ব্যাপারে খেয়াল রাখতে পারে। আর তুমি, তোমার মনোযোগ কোথায়? যাও গিয়ে শাহেনশাহর জন্য মখমলে কাপড় নিয়ে এসো, এক্ষুনি যাও। আর শোনো, তার সাথে ওনার জন্য শাহী বাগিচা থেকে উৎকৃষ্ট খেজুরের ব্যবস্থা করো। আর ওনার ক্ষততে প্রলেপ দেওয়ার জন্য দুধ আর কেশরের মলম নিয়ে এসো। রোকেয়া, দাঁড়াও রোকেয়া বেগম। যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তাহলে তুমি আমার স্নানের আয়োজনের দিকে এত খেয়াল রাখছো কেন? সবার সামনে আপনি ভুলতে পারেন যে আমি আপনার বেগম, কিন্তু আপনার প্রতি আমার দায়িত্ব আমি কখনো ভুলতে পারি না। সেই জন্যই এখন বেগমের কাছে এই শাহেনশাহ নিজের ভুলের জন্য ক্ষমা চাইছে। হায় আল্লাহ, এসব কি বলছেন আপনি? ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি ঘটনার গুরুত্বটাই বুঝতে পারিনি, আর মহামঙ্গাকে দেখেও আমার মনে হয়নি যে এর সাথে কারো জীবন মৃত্যু জড়িত। অপরাধের জন্য ক্ষমা চাইছি। আপনার কাছে একটা আর্জি ছিল, আর আমার বিশ্বাস আছে যে আপনি সেই আর্জি অবশ্যই পূরণ করবেন। বলো। আজকের পর আপনি কখনো প্রকাশ্যে আমাকে বকবেন না। আপনার আর আমার সম্পর্ক এতটাও দুর্বল নয় যে সামান্য বিষয় ভেঙে যাবে। কিন্তু হ্যাঁ, এইসব ঘটনায় অনেকেই আমাদের ব্যাপারে কথা বলার সুযোগ পেয়ে যাবে। কার এত বড় সাহস যে আমার বেগমের দিকে চোখ তুলে তাকাবে? আমি জানতাম আমি আজও আপনার প্রিয়তম বেগম, তাই সবাইকে তার প্রমাণ দিতেই এখানে এলাম। আমি ভাবলাম আমার জন্যই এসেছো। আমি আপনার জন্য কেন আসবো? ঠিক এই কারণের জন্যই তুমি আমার সবচেয়ে প্রিয় বেগম রোকেয়া। তবে আমি তোমায় একটা সত্যি কথা বলবো, জাহিরের মৃত্যুতে আমি নিজেকে সামলাতে পারিনি। তোমায় ওইভাবে বলা উচিত হয়নি আমার। আর আমার এক ছোট্ট ভুলকে আপনি অপরাধ ভেবে ফেললেন। এসবের জন্য দায়ী কিন্তু মহামাঙ্গা। ওনার জন্যই এইসব। দেখো, আমি বড় আম্মির বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। কেন শুনবেন না? আপনি এদের সবাইকে আপনার জীবনের ওপর নিয়ন্ত্রণ করার অধিকার দিয়েছেন। আমার জীবনটা তো শুধু একজনই চালনা করতে পারে। কে? তুমি। আমি আমার ছোটবেলার বন্ধুকে কথা দিচ্ছি, আমার জীবনে যতজন বেগমই আসুক না কেন, আমার প্রিয় বেগম রোকেয়া কিন্তু তাদের সবার উপরে থাকবে। তুমি তো ভালো মতোই জানো যে আমার হৃদয় নেই, কিন্তু আমার মাথায় শুধু আর শুধুই আমার রোকেয়া বেগমই রাজত্ব করবে। কারণ কখনো কেউই আমার রোকেয়া বেগমের জায়গা নিতে পারবে না। অন্যদিকে আমিরের সিংহাসন পাওয়ার জন্য সুজামল মুঘলদের সঙ্গে যোগ দিয়েছিল। কি এমন ঘটলো সুজামল যে আমার সঙ্গে দেখা করতে তুমি এখানে চলে এলে? যুদ্ধ রাজপুতদের সঙ্গে, রাজা ভারমলের সাথে। আর আপনার সাহায্যের ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি। বিনিময়ে সারা জীবন বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছে এই রাজপুত। ঠিক আছে, তোমাকে আমি সাহায্য করব, কিন্তু তার আগে
তোমাকে তোমার আনুগত্যের প্রমাণ দিতে হবে। আমি প্রস্তুত আছি। তাহলে দেখাও তোমার আনুগত্য। আমার জুতো চেটে দেখাও। আমার জুতো চাটো। আমি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছি, আপনার দাস হবার নয়। একজন রাজপুত মৃত্যুকে বেছে নেবে, কিন্তু সম্মান হারাবে না। যদি আপনারা মুঘলরা আপনাদের গোলামি করাটাকে বিশ্বস্ততা মনে করেন, তাহলে আমি এটাই বলবো যে আমি সাহায্যের জন্য ভুল দরজায় কড়া নেড়েছি। আমি একা লড়াই করতে গিয়ে মরে যাব তাও ভালো, কিন্তু কারোর গোলামি আমি করব না। দাঁড়াও। সাবাস, সাবাস সুজামল। যদি আজ তুমি আমার কথা মেনে নিতে, তাহলে আজ থেকে তুমি আমার কাছে এক বন্ধু নয় বরং দাস হয়ে থাকতে। দাসেদের সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না। তোমার আত্মমর্যাদার আমি প্রশংসা করি। আমি তোমার বন্ধুত্ব স্বীকার করে নিচ্ছি সুজামল। আপনার সাথে এই মিত্রতা আমার কাছে অতি বিশিষ্ট হয়ে থাকবে। আমি রাজত্ব করব আমেরের ওপর, কিন্তু আমার আনুগত্য সবসময় থাকবে শাহিনশাহ জালালউদ্দিনের প্রতি। ইনশাআল্লাহ। আমার তাঁবুর ঠিক পাশেই রাজা সুজামলের তাঁবু তৈরি হোক। এটা আমাদের বন্ধুত্বের ছোট্ট একটা উপহার সুজামল। আমি এটাই চাইব যে আমাদের এই বন্ধুত্ব যেন মুঘল আর রাজপুতদের সম্পর্কের একটা নিদর্শন হয়ে থাকে। আমের আর সেখানকার রাজকুমারী যোধা সত্যি প্রশংসার যোগ্য। সুযোগ বুঝেই আমরা আমের আক্রমণ করব এবং ভারমালের মাথা থেকে তার মুকুট ছিনিয়ে নেব। আজ তোমার জীবনের শেষ দিন তখতমল। ওপরওয়ালাকে ডাকো। তুমি আমার আপনজনদের হত্যা করেছিলে, আজ আমি তোমার শিরচ্ছেদ করব। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলো। আমি একবার আপনাদের শাহেনশাহ জালালউদ্দিনের সঙ্গে দেখা করতে চাই। একদম নয়, এখানে সব সিদ্ধান্ত আমি নিয়ে থাকি। মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলার কি এই সামান্য ক্ষমতাটুকু নেই? একজন মৃত্যুদণ্ড প্রাপ্তের অন্তিম ইচ্ছা পূর্ণ করতে পারেন না? তোমায় সাবধান করে দিচ্ছি। আপনি এই কারণে ভয় পাচ্ছেন না তো যে যদি শাহেনশাহ আমাকে ক্ষমা করে দেন তাহলে? তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করব। বলো, কি চাও? তুমি আমার খান বাবার প্রিয়জনদের হত্যা করেছ। তোমার প্রাণ ভিক্ষা ছাড়া তুমি যা খুশি চাইতে পারো। প্রাণের বদলে প্রাণ, আর জীবনের বদলে জীবন। অবশ্যই, এটাই আমাদের নিয়ম। এখন আপনি সিদ্ধান্ত নিন শাহেনশাহ, কারণ যখন আপনার স্বর্গীয় পিতা হুমায়ুন শেরশাহ সূরির কাছে হেরে সর্বত্র বিতাড়িত হচ্ছিলেন, তখন আমি ওনার প্রাণ বাঁচিয়েছিলাম। আমি আশ্রয় দিয়েছিলাম ওনাকে। তো আজকে আমার প্রাণ নেওয়া সেই বিশ্বস্ততার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে না তো? আর তোমাকে হত্যা না করলে খান বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, কারণ তুমি ওনার প্রিয়জনদের হত্যা করেছ। আর আপনার পিতার ঋণ, প্রাণের বদলে প্রাণ, সিদ্ধান্ত আপনার।
জালাল, এই বিশ্বাসঘাতক নানান কথা বলে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জালাল। মৃত্যুর বদলে মৃত্যু আর প্রাণের বদলে প্রাণ। ওনাকে মুক্ত করে দাও। জালাল, এ তুমি কি বলছো? আমি সবার সামনে শিরচ্ছেদ করবার কথা ঘোষণা করে দিয়েছি। না খান বাবা, কারণ উনি আমার আব্বাজানের প্রাণ বাঁচিয়েছিলেন। ওনাকে যদি হত্যা করি তাহলে সবাই ভাববে যে আমি আমার আব্বাজানের ঋণ শোধ করতে পারিনি। ওনাকে মুক্ত করে দিন, ক্ষমা করে দিন ওনাকে। শাহেনশার পিতা হওয়ার জন্য আপনি ব্যর্থ চেষ্টা চালিয়েছেন। শাহেনশার পিতা শাহেনশাই হয়, এক ওয়াজির নয়। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? একদম না। আমার মনে আরো একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করব? নিশ্চয়ই। চন্দ্রাকে তো আপনি বললেন না, কিন্তু আমাকে একটু বুঝিয়ে দিন যে আমার তরোয়ালটা আপনি চিনলেন কি করে? হয়তো আপনি ভুলে যাচ্ছেন, কারাগারে যখন জালালউদ্দিন প্রহরীদের বেশে ছিল তখন আপনার এই তরোয়ালই ওর গলায় ঠেকিয়েছিলাম। আর যে তরোয়াল মুঘল সম্রাটের গলায় ঠেকিয়েছিলাম তাকে আমি কি করে ভুলি? যাক, একটা কাজ জালাল ভালোই করেছে, এর জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ থাকবো। এই কথা বলবেন না। যার শিরচ্ছেদ করে আপনি আমায় উপহার দেবেন বলেছেন তার কাছে আপনি কৃতজ্ঞ থাকতে পারেন না। আমি তো ঠাট্টা করছিলাম যোধা, আমি আমার প্রতিশ্রুতি মনে রেখেছি। ওই তরোয়াল দিয়েই জালালের শিরচ্ছেদ করে আপনাকে উপহার দেব আমি। যোধা, আমি আপনাকে কিছু দেখাতে চাই, আসুন। আরে, এই ছবিটা তো পৃথ্বীরাজ চৌহানের। হ্যাঁ, রাজপুতানার গর্ব, মহাবীর, আমার আদর্শ উনি। উনি তো আমারও আদর্শ। জানেন, সুজামল দাদা ওনার বই আমাকে উপহার দিয়েছিলেন। ওনার সম্বন্ধে আমি সবকিছু পড়েছি। অসাধারণ, খুব সুন্দর ছবি আঁকিয়েছেন আপনি। আঁকাই নেই, নিজে এঁকেছি। সত্যি? আপনি তো খুবই সুন্দর ছবি আঁকেন। আজ পর্যন্ত অনেকেই আমার শিল্পকলার প্রশংসা করেছে, কিন্তু আপনার মুখে আমার প্রশংসা শুনে যে আনন্দ পেয়েছি তা আগে কখনো পাইনি। আমি কি আপনারও একটা ছবি আঁকার অনুমতি পেতে পারি? তোমার কি মনে হয় শুধুমাত্র আমার একটা ছবি এঁকেই তুমি আমার কাছ থেকে পুরস্কার পেয়ে যাবে? এই ছবিটা আপনার থেকে পুরস্কার পাওয়ার লোভে আঁকা হয়নি, আপনার মুখে হাসি দেখার জন্যই পেশ করা হয়েছে শাহেনশাহ। তুমি শুধু আমার বেগমই নও, ছোটবেলা থেকে আমি তোমাকে চিনি। তুমি এই জন্যই এটা এঁকেছো যাতে তুমি এটা প্রমাণ করতে পারো যে তুমি আমার থেকে অনেক বেশি গুণী। হায় আল্লাহ, আমি আপনার সমকক্ষ কেন হতে যাব? আর এমনিতেও
আপনার এই ছবিটা আমি আঁকিনি। যে চিত্রকার আপনার এই ছবিটা এঁকেছে সে আজ পর্যন্ত আপনাকে দেখেও নি জালাল। অসম্ভব। আমাকে না দেখে আমার এত সুন্দর ছবি, আমি স্বীকার করছি এটা যে এঁকেছে সে সত্যি প্রশংসার যোগ্য। তবে আসল শিল্পী কিন্তু আমি ঠিক যেভাবে আপনার রূপ বর্ণনা করেছি ও ঠিক সেইভাবেই আপনার ছবি এঁকে আমার সামনে পেশ করেছে। তবে একটা কথার উত্তর দাও, আমি যখন তোমারই, তখন এই ছবিটা আঁকার কি প্রয়োজন ছিল? আপনি আমার সঙ্গে সবসময় থাকেন নাকি শাহেনশাহ? সেজন্য আপনার ছবি বানাতে হলো, যাতে যখন আপনি আগ্রায় না থাকেন তখন আপনাকে প্রাণ ভরে দেখতে পাই। তাহলে এক কাজ করো, তুমি এই ছবিকে সেই সমস্ত কথা বলো, সেই সমস্ত অভিযোগ জানাও যা তুমি আমাকে জানাতে পারো না। আমি কখন কি অভিযোগ করেছি বলুন তো? আরে সে কেমন শাহিনশাহ যার কোনো রাজত্ব নেই, আর সেই বেগমই বা কেমন যার তার শহরকে নিয়ে কোনো অভিযোগই নেই। আমাদের সর্বময় শাহিনশাহর জয় হোক। কি সংবাদ এনেছো? আমের থেকে কিছু লোক ভানপুরের দিকে যাচ্ছে জাহাপানা। ওখানকার সমস্ত রাজপুতরা একত্রিত হয়ে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো এক ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমের থেকে? আমরা আমেরের সম্মানে আঘাত করেছি, তারা মুঘলদের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবে। এখন আপনাকে কিছু একটা উপায় ভাবতে হবে শাহেনশাহ। বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি শাহিনশাহ। তাবাসসুম বেগম আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ওনাকে নিয়ে এসো। বাদশাহ সালামতকে আদাব। আমার যে ছবি আপনি এঁকেছেন তা আমার পছন্দ হয়েছে। ধন্যবাদ। আমি তো শুধু ওতে রং ভরেছি, বর্ণনা তো দিয়েছেন বেগম সাহেবা। আপনার প্রতিভাকে আমি সম্মান জানাচ্ছি। সেই জন্য আমি চাই আরো একটা ছবি আপনি আঁকুন। বলুন হুজুর, বর্ণনা করুন তার রূপ। হ্যাঁ ফারিদা, আজ আমার মনে পড়েছে আমি তোমার সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। মুবারক ফরিদা, তুমি আমাকে বলো বা নাই বলো, কিন্তু শাহেনশাহ তো খবর পেয়ে গেছেন যে তুমি ওনার সন্তানের মা হতে চলেছ। ধন্যবাদ বেগম সাহেবা। আমি তো নিজেই আপনার কাছে এসে সুখবরটা দিতে চেয়েছিলাম। সেটাই তো খারাপ লাগছে যে তুমি আমার কাছ থেকে এই সুখবরটা লুকিয়ে রেখেছিলে। এর জন্য তো উৎসব হওয়া উচিত। কি রোকেয়া? নিঃসন্দেহে আপনার হৃদয় ঠিক আপনার মতোই বড় হুজুর। সত্যি করে বলো এটা কার সন্তান, নাহলে তোমার এই অবৈধ সন্তান এই পৃথিবীর আলো দেখতেই পাবে না। বলো এই সন্তানের পিতাকে। বাহাদুর খান। জালাল,
আমি জান এটা তুমি কি করতে যাচ্ছিলে? ওদের অন্যায়ের শাস্তি দিতে যাচ্ছিলাম আমি। আপনি হয়তো জানেন না যে ওরা আমি জানি যে এরা দুজন দুজনকে ভালোবাসে। খবর পেলাম যে তুমি এখানে এসেছো, তোমাকে বাধা দিতে আসতেই হলো। যেটা করতে চলেছো সেটা আমাদের ধর্মবিরুদ্ধ। আমি জান ফরিদা আমাকে ঠকিয়েছে, এক অবৈধ সন্তানকে আমার সন্তান হিসেবে পরিচয় দিয়ে। সেই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তোমার সিদ্ধান্ত আমাদের ধর্মের থেকে বড় নয় জালাল। আমাদের ধর্ম কখনো এমন নারীকে হত্যা করার অধিকার দেয় না জালাল যে গর্ভবতী। এমন নারীর অভিশাপ তোমার সারা জীবনের জন্য নিঃসন্তান করতে পারে। ওর অভিশাপ কুড়োতে যেও না জালাল, মুক্তি দাও এদের দুজনকে। ওদের ভালোবাসার জন্য না হলেও নিজের জন্য। এমন কাজ তুমি করো না। শাহেনশাহ, আমরা প্রার্থনা করব যেন ওপরওয়ালা আপনাকেও আশীর্বাদ করেন। আপনার জীবনেও এমন কেউ আসবেন যিনি আপনার জীবন ভালোবাসায় ভরিয়ে দেবেন, আর যার জন্য আপনি প্রাণ দিতেও প্রস্তুত থাকবেন। সেটা কখনোই সম্ভব নয়, কখনোই না। ভালোবাসা দিয়ে কিচ্ছু জয় করা সম্ভব নয়। কেমন হাওয়া বইছে দেখেছো? মনে হচ্ছে আবহাওয়া বদলাতে চলেছে। কিন্তু আজ এই হরিণের ভাগ্য বদলাবে না। আজ এর ভাগ্যে আমার হাতে মৃত্যু লেখা আছে। ওর দিকে লক্ষ্য স্থির করো রোকেয়া, কারণ যদি তোমার লক্ষ্য ভ্রষ্ট হয় তাহলে কিন্তু এই হরিণ তোমায় দ্বিতীয় সুযোগ দেবে না। দ্বিতীয় সুযোগ তো আমি ওকে দেব না। তা কিন্তু অত সহজ নয়। কিন্তু কিছু তো আছে রোকেয়া, অনুভব করো তাকে। মনে হচ্ছে যেন হাওয়ায় কিছু মিশে রয়েছে। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আমার লক্ষ্য ভ্রষ্ট হবে না। হে ভগবান, উনি তো একে মেরেই ফেলবেন। আমাকে সাহায্য করুন। এর আগে যখন আমি লক্ষ্য স্থির করছিলাম আমি একটু ভয় পেয়েছিলাম। আপনি হঠাৎ চঞ্চল হয়ে উঠেছিলেন। মুহূর্তের জন্য মনে হলো আপনার হয়তো হৃদয় আছে। আবার সেই কথা।
আমার যে হৃদয় নেই তা শুধু তুমি কেন, এ তো সকলেই জানে। বেঁচে গেল। এটা কি করে হতে পারে? আমি ছুটন্ত হরিণকেও শিকার করেছি, কিন্তু আজকে আমি এটা কি করলাম? আমি বলেছিলাম না হাওয়ায় কিছু মিশে গেছে। তোমার লক্ষ্য স্থির ছিল, কিন্তু অন্যের উদ্দেশ্য ঠিক ছিল না। তোমার লক্ষ্যভ্রষ্ট হয়নি, লক্ষ্যভ্রষ্ট করা হয়েছিল। প্রাণীরা আগুন দেখে ভয় পায়, তাই এখানে কেউ আগুন লাগিয়েছিল ওকে বাঁচানোর জন্য। কার এত বড় স্পর্ধা? তা আমি জানি না, কিন্তু আমি তাকে পালাতে দেখেছি। তুমি যাকে মারতে চাইছিলে সে তাকে বাঁচাতে চাইছিল। সে জিতে গেছে। কি করে জিতবে? ওর তো সাহসই নেই। যদি আমার সামনে আসতো তাহলে ওকেই শিকার করতাম আমি। মনে হচ্ছে এর থেকে বড় শিকার আমাদের জন্য অপেক্ষা করছে। যুদ্ধের সময় হয়ে গেছে, আর এই যুদ্ধের ঘোষণা করেছে আমাদের শত্রুরা, আর তা শেষ করব আমরা। প্রস্তুত হও!
আমি অত্যন্ত অন্যায় করে ফেলেছি শাহেনশার বিরুদ্ধে গিয়ে। তার জন্য আমি লজ্জিত। মহলে থাকার অধিকার আমি হারিয়েছি। কারোর সঙ্গে আমি চোখ তুলে কথা বলতে পারছি না, কোথাও যেতেও পারছি না, কারণ এটাই আমার আশ্রয়, এটাই আমার জন্মভূমি। সেই জন্য আপনার কাছে একটা অনুরোধ আছে। আজ পর্যন্ত বৈরাম খান আপনার রক্ষক হয়েছিল। আজ আপনি আপনার তরোয়াল দিয়ে এই মুহূর্তে আমার শিরচ্ছেদ করে দিন। আজ পর্যন্ত আপনি মুঘল সাম্রাজ্যের জন্য অনেক কিছু করেছেন, তাই আপনাকে ক্ষমা করে দিচ্ছি আমি। কিন্তু আপনি যা চান তা আমি কখনোই করতে পারবো না। এতদিন যিনি আমার রক্ষক হিসেবে ছিলেন তার শিরচ্ছেদ আমি কি করে করতে পারবো? যা হয়েছে তা ভুলে যান। আমি আপনাকে 3টি উপায় বলছি। প্রথমত, হয় আপনি কাবুল, গোয়ালিয়র আর চান্দেরের রাজত্ব সামলান, আর দ্বিতীয়ত আপনি আমার পরামর্শদাতা হিসেবেই থেকে যান, আর তৃতীয়ত। না জালাল, একজন বিদ্রোহীর সঙ্গে এত উদারতা, এই শিক্ষা তো আমি আপনাকে দিইনি। কিন্তু একজন বিদ্রোহী আর পিতার মধ্যে অনেক পার্থক্য থাকে খান বাবা। আমি তাখাতমলকে এই কারণেই প্রাণ ভিক্ষে দিয়েছিলাম, কারণ উনি আমার পিতার প্রাণ রক্ষা করেছিলেন। আপনি সারা জীবন আপনার দায়িত্ব পালন করেছেন, তাই আমি আপনাকে বিদ্রোহী কি করে বলতে পারি? বলুন, কোন সাম্রাজ্যের দায়িত্ব আপনি নিতে চান? জালাল, বৈরাম খানের বাদশাহ হওয়ার স্বপ্ন কখনো ছিলও না আর এখনো নেই। আর যদি পরামর্শদাতার কথা বলেন, তাহলে বলি আপনি পরিপূর্ণ শাহেনশাহ হয়েছেন। আপনার এখন বৈরাম খানের পরামর্শের আর কোনো প্রয়োজন নেই। আপনি নিজের সিদ্ধান্ত এখন নিজেই নিতে পারেন। আমি তো আমার অপরাধের বোঝা কমাতে চাইছি, তাই আমি চাইছি মক্কা চলে যেতে। আমি এর অনুমতি আপনাকে কিছুতেই দেব না। আর যদি এটা আমার শেষ ইচ্ছে হয়, তাহলেও না। আমি জানি যে একজন শাহেনশার পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু জালালের পক্ষে খান বাবার ইচ্ছে পূরণ করা তো অসম্ভব নয়। কোনো কিছু হারিয়ে যাওয়ার পরই তার আসল মূল্য বোঝা যায়, আর এই কথাটাই বৈরাম খানের চলে যাবার পর জালাল উপলব্ধি করেছিলেন। তাই খুব তাড়াতাড়ি তিনি দিল্লি থেকে আগ্রা চলে এসেছিলেন। জালাল বুঝতে পারছিলেন না বৈরাম খানের পর সাম্রাজ্যের নিয়ম নির্ধারণের দায়িত্ব কাকে দেওয়া হবে। হুজুর, রাজপুতরা জেনে গেছেন যে বৈরাম খান সাম্রাজ্য ছেড়ে চলে গেছেন, আর ওনার নজর আগ্রা আর দিল্লির ওপর আছে। পরিস্থিতি যেন হাতের বাইরে না বেরিয়ে যায়। পরিস্থিতি আমাদের হাতের মুঠোয় ছিল আর থাকবেও। খুব তাড়াতাড়ি খান বাবার শূন্য স্থান পূরণ করতে হবে। আমি চাই কেউ ওনার দায়িত্ব গ্রহণ করুন। বৈরাম খানের জায়গা কে নেবে এই সিদ্ধান্ত নেওয়া জালালের পক্ষে ভীষণ সমস্যার ছিল। কিন্তু অন্যদিকে মহামাঙ্গার কান খাড়া ছিল, কারণ অনেক দিন থেকেই ওনার ইচ্ছে ছিল দেওয়ানি খাসে নিজের একটা জায়গা তৈরি করার, আর নিজের ইচ্ছে পূর্ণ করার জন্য তিনি চেষ্টাও শুরু করলেন। শামসুদ্দিনকে বৈরাম খানের পদে নিযুক্ত করলে
আমার গুরুত্ব কমে যাবে, আর আমি এটা চাই না। তাহলে আপনি কি চাইছেন? যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে আমিও আপনাদের খেয়াল রাখব। যাতে তাই হয় তার জন্য কোনো পরিকল্পনা আছে আপনার? একটা উপায় আছে। আপনারা অবশ্যই এটা জানেন যে আজ আপনাদের বিশেষ কারণে এখানে ডেকেছি। খান বাবা চলে যাওয়ার পরে ওনার দায়িত্ব কে গ্রহণ করবেন? আমি চাই প্রত্যেকে নিজের মতামত দিন। বলুন। আমার মনে হয় শামসুদ্দিন সাহেব সাম্রাজ্যের এই পদের জন্য একদম সঠিক। আমিন। 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 যদি সবার এতে সম্মতি থাকে তাহলে ঠিক আছে। আমাকে ক্ষমা করবেন শাহেনশাহ, আমার কিছু বক্তব্য আছে। ক্ষমা করবেন, মানসি মহামাঙ্গার যথেষ্ট গুরুত্ব রয়েছে। রাজনৈতিক বিষয় নারীদের হস্তক্ষেপ করাটা মুঘল সাম্রাজ্যে প্রচলিত নয়। একথা সত্যি যে রাজনৈতিক আলোচনায় নারীদের হস্তক্ষেপ প্রচলিত নয়, তবে ভুলে যাবেন না মহামাঙ্গাকে আমি বড় আম্মি বলি। তাই যে কোনো বিষয়ে আমি আম্মির মতামত নেওয়াটা ভুল মনে করি না। বলুন, কি যেন বলছিলেন আপনি? এখানে কোনো সন্দেহ নেই শাহেনশাহ যে শামসুদ্দিন এই পদের জন্য যোগ্য। উনি অনেক বেশি দক্ষ, কিন্তু আমার এটা মনে হয় যে ওনাকে ওয়াজিরে আলার পদে নিযুক্ত করলে ওনার দায়িত্ব অনেক বেড়ে যাবে, আর এত দায়িত্ব সামলাতে ওনার অনেক সমস্যা হবে। এর জন্য আমার মনে হচ্ছে অন্য কাউকে এই পদে নিযুক্ত করলে কাজও ঠিক হবে আর সাম্রাজ্যের সীমানাও রক্ষা করা যাবে। আপনি কারোর নাম প্রস্তাব করতে পারেন যিনি এই পদের উপযুক্ত? এমন একজন আছে যে সীমানা, মুঘল সাম্রাজ্য দুটোই সামলাতে পারবে। কি প্রয়োজন? আপনি ভালো পরামর্শ দিয়েছেন। আপনি সেই পরামর্শ দিয়েছেন যা খান বাবা থাকলে দিতেন। আর আমি এটা মনে করি যে যতক্ষণ না সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আপনি ওয়াজিরে সালতানাতের দায়িত্ব সামলাবেন। ক্ষমা করবেন শাহেনশাহ, আমি আপনার দেওয়া দায়িত্বের সম্মান করি, কিন্তু আমি ওয়াজিরে আলা হতে চাই না। যেমনটা উনি বললেন, রাজকার্যে মহিলাদের দখল দেওয়া উচিত নয়। আমি হারেমে আপনার সেবা করে ঠিক আছে। আমি যদি নিয়মটাই ভেঙে দিই তাহলে তো আর সমস্যা হবে না। সমস্যা তো অনেক আছে। আমি ওয়াজিরে আলা হতে চাইছি না শাহেনশাহ। আপনি কার কথা ভাবছেন? যিনি এই পদের যোগ্য? যখনই দেওয়ানে খাসে শামসুদ্দিনের নাম নেওয়া হবে আমি পরামর্শ দেব, আর আপনারা আমার সঙ্গে থাকবেন। সর্বনাশ হয়ে গেছে। ও তো বাহাদুর খান ছিল, সে তো আমাদের শত্রু। জানি আমি। বাহাদুর খানের সঙ্গে সবাই হাত মিলিয়েছে। ইয়া খান, সুলতান হোসেন জলিল, মোহাম্মদ আমিন দিওয়ানা, এরা সবাই আমাদের বিরুদ্ধে। এখন বাহাদুর যদি সবাইকে এই কথা বলে দেয় তাহলে? ও অবশ্যই বলবে। যে আমাদের শত্রু তাকে বন্ধু করতে হবে, এটাই রাজনৈতিক কৌশল। কি করতে চান আপনি? এমন কিছু যাতে দেওয়ানি খাসে শত্রুরাও চমকে যায়। মহামাঙ্গা দেখতে পেয়েছিলেন বাহাদুর খান তাদের কথা শুনে ফেলেছে। বলুন বড় আম্মি, আপনি কার কথা ভেবেছেন?
বাহাদুর খান। খান সাহেবের পর উনিই তো একমাত্র ব্যক্তি যিনি এই সাম্রাজ্য সম্পর্কে জানেন আর সীমান্তের এলাকাগুলোকে ভালো করে চেনেন। মহামাঙ্গা সেটাই করলেন যা কেউ আগাম চিন্তাই করেনি। বাহাদুর খানকে বৈরাম খানের জায়গায় বসিয়ে শত্রুদের নিজের দিকে করে নিলেন। খুব ভালো। অভিনন্দন। বাহাদুর আর তার সাথীরা মহামাঙ্গার শক্তি মেনে নিলেন। বাহাদুর খানকে বৈরাম খানের পদ দেওয়া হলো, শুধুমাত্র পদ, কিন্তু সেই পদের ক্ষমতা ছিল মহামাঙ্গার হাতে। আর মহামাঙ্গার পুত্র আদম খান তার মায়ের এই ক্ষমতার পুরো সুযোগ নিয়েছিল। ভাগ্য বদলাতে শুরু করেছে, সময় এগিয়ে আসছে। হ্যাঁ, ভাগ্য বদলে গেছে শগুনিবাই। ঠিক আমি যেমনটা চেয়েছিলাম সেই রকমই হতে চলেছে। আমার মেয়ে যোধার বিয়ে ভানপুরের বীর রাজা সূর্যভানের সাথে স্থির হয়েছে। মন বদলাতে পারে ময়নাবতী, কিন্তু ভাগ্য নয়। আপনি ঠিকই বলেছেন। আপনি দেখুন না, ভাগ্য আপনার ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করেছে। আর ভাগ্যই যোধাকে সূর্যভানের কাছে নিয়ে এসেছে, ওর লক্ষ্যের কাছে পৌঁছে গেছে। আর এখন আপনি পুজোতে বিঘ্ন ঘটাবেন না। জয় মা কালী। তুমি যার প্রার্থনা করতে এসেছ, আমি প্রতি মুহূর্তে তার প্রার্থনায় মগ্ন। সঠিক বলেছ, ভাগ্য তোমার যোধাকে ওর লক্ষ্যের কাছে নিয়ে এসেছে। আর ভাগ্যই ওকে ওর লক্ষ্যে পৌঁছে দেবে। জয় মা কালী। জালাল, তুমি একজন শেহেনশাহ। শেহেনশাহর কাঁদার অধিকার নেই। নিজেকে সামলাও জালাল। অপরাধ নেবেন না বেগম সাহেবা, হারেমে গন্ডগোল শুরু হয়ে গেছে। আপনার ওখানে তাড়াতাড়ি যাওয়া উচিত। আসুন। এখানে জালালের এই অবস্থা, আর উনি, এমন কি ঘটেছে যা জালালের থেকেও বেশি গুরুত্বপূর্ণ?
কি করে হলো এইসব? তোমার খান বাবাকে মেরে ফেলা হয়েছে জালাল। কে মেরেছে আমার খান বাবাকে? বলো বড় আম্মি, কে মেরেছে আমার খান বাবাকে? যেভাবেই হোক তাকে আমার চাই, সে জীবিত বা মৃত। এটা শাহী হারেম, আগ্রার কোনো বাজার নয়। না তেমন কিছু নয়। কোনো কথা শুনতে চাই না আমি। আমি মালিকায় হিন্দের সঙ্গে কথা বলতে চাই। যাও এখন। বলুন। আজ জালাল এত বড় একটা আঘাত পেয়েছে, খান বাবার মৃত্যু সংবাদ পেয়েও একেবারে ভেঙে পড়েছে। আর এই মুহূর্তে আপনি ওকে শান্ত করার বদলে হারেমে এসে সবার সঙ্গে তর্ক করছেন। মালিকার কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা খুব ভালো করেই আমি জানি। কিন্তু অভিজ্ঞতা নেই যা আমার আছে, আর সেই অভিজ্ঞতার জোরে আজকে আপনাকে আমি একটা কথা বলতে চাই মালিকায় হিন্দ। আপনি সাম্রাজ্যের মালিকা তো হয়েছেন, কিন্তু তারপরেও জালালের হৃদয়ের কাছে পৌঁছতে পারেননি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে জালালের হৃদয় বলে কিছু নেই, তাই হৃদয়ের কাছাকাছি পৌঁছানোর প্রশ্নই ওঠে না। হৃদয় আছে, তার প্রমাণ হলো ওর চোখের জল। হৃদয় ব্যথা পেলেই চোখের জল বেরোয়। হতে হতে পারে জালালের হৃদয় এখন ধীরে ধীরে জেগে উঠেছে। আর হৃদয় যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ যখন তার আপনাকে প্রয়োজন ছিল তখন আপনি তার কাছে ছিলেন না। নিজের সীমা ভুলে যাবেন না মহামাঙ্গা। আপনি একজন দাসী, আর এই মুহূর্তে মালিকায় হিন্দের সামনে দাঁড়িয়ে আছেন। ক্ষমা করবেন আমাকে মালিকায় হিন্দ, এই দাসী কিন্তু আপনার শহরকে পালন করেছে। হিন্দুস্তানের শেহেনশাহ এই দাসীকে বড় আম্মি বলে ডাকে। ওনাকে পালন করার আড়ালে আপনি যে নিজের কত আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন তার হিসেব আছে আমার কাছে। আপনার নজর কোথায় থাকে আর নিশানা কোথায় থাকে তার হিসেবও আছে আমার কাছে। আমার পদক্ষেপের উপর নজর রাখার বদলে যদি আপনি আপনার শহরের খেয়াল রাখেন তাতেই আপনার মঙ্গল হবে। না হলে ওনার নজর যদি অন্য কারোর উপর পড়ে, অথবা অন্য কারোর নিশানা যদি ওনার হৃদয় স্পর্শ করে, তাহলে আপনার শহরের হৃদয় আর ওনার নজর সব ওলট পালট হয়ে যাবে। আর আপনি এখানে হারেমে ছোটখাটো ঝগড়ার সমাধান করবেন সারা জীবন। তারপরে বলবেন না যে মহামাঙ্গা আপনাকে সতর্ক করেনি। আল্লাহ হাফেজ। ষোলো দিন কেটে গিয়েছিল। জালাল প্রায় সারংপুরে পৌঁছে গিয়েছিলেন। তিনি সারংপুরের আগেই তার শিবির স্থাপন করলেন। হুজুর, যুদ্ধে আমরা অনেক কিছু জয় করেছি, অনেক হাতি ঘোড়া এবং অনেক ধন সম্পত্তি, কিন্তু আদম খান। আমি জানি পীর মোহাম্মদ, আর সেই জন্যই আমি আগ্রা থেকে এখানে এসেছি, এটা দেখার জন্য যে আদম খান আমাকে ঠিক কতটা ঠকাচ্ছে আর আমি ওকে কতটা শাস্তি দিতে পারি। শুধু এইটুকুই নয় হুজুর, বাজ বাহাদুরের হারেম আর সম্পত্তির লোভে আদম খান বাজ বাহাদুরের উপর থেকে নজর সরিয়ে নেন। সেই সুযোগে সে পালিয়ে যায়। যুদ্ধে জয়লাভ করবার পরেও আদম খান মালবের উপর তার অত্যাচার চালিয়ে যাচ্ছেন। ওনার আক্রোশের হাত থেকে বাচ্চা, বুড়ো, মহিলা, এমনকি প্রতিবন্ধীরাও রক্ষা পাচ্ছেন না হুজুর। আদম খান! মোগল সাম্রাজ্য আর আমাদের ধর্ম কোনো নিরীহ মানুষদের উপরে অত্যাচারের অনুমতি দেয় না। যুদ্ধ যখন চলে তখন অপরপক্ষ আমাদের কাছে শত্রু, কিন্তু যুদ্ধ জয়ের পর তারা আমাদের কাছে আশ্রিত।
আমার সাম্রাজ্যে আমি কোনো অন্যায় বরদাস্ত করব না, তাই আদম খানকে আমি নিজে হাতে শাস্তি দেব। আমি এই মুহূর্তে সারাংপুরে যাব। আদম, জালাল, আপনি আমাকে যুদ্ধ জয়ের অভিনন্দন জানাতে এসেছেন? আমায় সংবাদ দিতেন, আমি চলে যেতাম। মানুষের দুর্ভাগ্য মানুষকে না জানিয়েই আসে। ঠিক বুঝলাম না। কিন্তু আমি সব বুঝতে পেরেছি। তুমি যা করেছো সেটাও, আর তোমার সঙ্গে আমি যা করব সেটাও। জালাল, আপনি আমি যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর দেবে তুমি আমাকে। তুমি কি শিশু, বয়স্ক আর মহিলাদের হত্যা করেছো? হত্যা করেছো কিনা? হাতি যখন হাঁটে তার পায়ের নিচে কত পিঁপড়ে পিষে যায়, আর যুদ্ধে যেই সামনে আসুক তাকে শেষ করে ফেলতে হয়। এটাই আমার নিয়ম। কিন্তু বয়স্ক, শিশু আর মহিলাদের হত্যা করা আমাদের নিয়ম নয়। আর কোনো নির্দোষীর গলায় তরোয়াল ঠেকানো। ভুলে যাওয়া কিন্তু খুব খারাপ অভ্যেস। হয়তো তুমি এটা ভুলে গেছো আমি এখানে তোমাকে কি কাজে পাঠিয়েছিলাম। ভুলে গেছো মহিলাদের সম্মানের কথা। ভুলে গেছো আমাদের ধর্ম আমাদের কি শিক্ষা দেয়। আর তুমি এটাও হয়তো ভুলে গেছো যে তোমার সামনে তোমার দাদা নয়, হিন্দুস্তানের শাহেনশাহ দাঁড়িয়ে আছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই বড় আম্মির একটা অনুরোধ শোনো। তুমি চাইলে আদম খানের শিরোচ্ছেদ এক্ষুনি করতে পারো। আমি কথা দিচ্ছি তোমার বড় আম্মি কোনো বাধা দেবে না। জালাল, আমার একটা কথা তুমি শোনো। তুমি এটা ভেবো না জালাল, আমি তোমাকে এইসব এই কারণে বলছি যে আদম আমার ছেলে। আমি তোমাকে এইসব কথা বলছি কারণ যাকে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি সেই জালালের সিদ্ধান্ত নিয়ে কেউ যেন কখনো প্রশ্ন না তোলে। বড় আম্মি, আদম ওর দোষ স্বীকার করেছে। না, এ কথাটা আপনি শুনেছেন, আমি বলিনি। আমি বাজ বাহাদুরের সৈন্যদের মারতে চেয়েছিলাম। তাতে যদি মহিলারা মারা যান আমার কি করার আছে? ঠিক আছে জালাল, আমি ধরে নিচ্ছি যে আদম এরকমই করেছে, কিন্তু শাহেনশাহ তো তুমি, তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কিন্তু শাহেনশাহ কোনো মুঘলের ওপর কোনো প্রমাণ ছাড়াই যদি তরোয়াল চালায় তাহলে সেটা শাহেনশাহর নিয়ম বিরুদ্ধ হবে জালাল। আপনি যদি চান যে আমি আগে প্রমাণ দেখি, সাক্ষীদের কথা শুনি, তারপর কোনো সিদ্ধান্ত নিই, তাহলে তাই হবে। কিন্তু একটা কথা শুনে রাখুন, সৈনিকদের হাতে অস্ত্র শত্রুদের আক্রমণ করার জন্য দেওয়া হয়, দুর্বলদের উপর অত্যাচার করার জন্য নয়। আর আমার সাম্রাজ্যে আমি কোনো শিশু, বয়স্ক আর মহিলাদের উপর অত্যাচার সহ্য করব না। পিতা, আমায় আপনি ডেকেছেন? তোমাকে একটা প্রশ্ন করতে চাই যোধা। তোমার মনে আছে তুমি বলেছিলে যে যে মাটিতে তোমার জন্ম সেই মাটির জন্য তুমি সব করতে পারো। আজ সেই দিন এসেছে। আমায় বলো যে তুমি
এই মাটির জন্য কি করতে পারো? মাতৃভূমির জন্য আমি নিজেকে মাটিতে মিশিয়ে দিতে পারি। আপনি বললে আমি নিজের শিরচ্ছেদ করতে পারি পিতা। আর আমি যদি বলি যে আমেরের সুরক্ষার জন্য তোমাকে মাটিতে মিশতে হবে না, মাটি ছেড়ে যেতে হবে, তাহলে? আপনি কি বলতে চান? আমি আমার প্রশ্ন আমার জ্যেষ্ঠ কন্যাকে নয়, আমেরের রাজকুমারীকে করছি। সেই রাজকুমারীকে করছি যে একটা পাখিকে বাঁচানোর জন্য সমস্ত সীমা লঙ্ঘন করেছিল, আবার তারই স্বাধীনতার জন্য নিজের সবকিছু ভুলে গিয়েছিল। সেই তুমি কি আজ আমেরের সুখ শান্তির জন্য নিজের সুখ দুঃখ, নিজের ভালো মন্দ সব ভুলে যেতে পারো? আমি সবকিছু করতে পারি আমেরের জন্য। কি মূল্য দিতে হবে আমায় আমেরের সুরক্ষা? অনেক বড় মূল্য যোধা, আর তা একমাত্র তুমিই দিতে পারো। কিন্তু কিভাবে? আমি তোমার অনুমতি না নিয়েই তোমার বিবাহ স্থির করেছি, কারণ তোমার 3 দাদা আর আমেরকে বাঁচানোর জন্য আমার কাছে একটাই উপায় ছিল। এবার সিদ্ধান্ত তোমার হাতে। এখন তুমি যদি এই প্রস্তাবে সম্মত হও, তাহলে আমেরও রক্ষা পাবে, আর তোমার 3 দাদাও। আমি জানি যে এই প্রস্তাবে রাজি হওয়াটা তোমার পক্ষে সহজ হবে না, কারণ যার সঙ্গে আমি তোমার বিবাহ স্থির করেছি সে আর কেউ নয় বরং... ঠিক আছে পিতা, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। না আমি ওনার নাম জানতে চাই, না জানতে চাই উনি কোথাকার রাজা। আমি শুধু এটুকু জানি যে আমের আর আমার দাদাদের সুরক্ষার জন্য আপনি কাউকে কথা দিয়েছেন। আমি সেই কথা রাখবই পিতা। এই কথা রাখলে যদি আমের সুরক্ষিত থাকে, তাহলে ধরে নিন আপনি সেই মূল্য দিয়েছেন পিতা। আমি যে কোনো পরিবারেই যাই না কেন, কিন্তু আমি আমেরের ওপর কারুর কুদৃষ্টি পড়তে দেব না পিতা। এই বিয়ের জন্য আমি প্রস্তুত পিতা।